কত সুন্দর দেখতে আমি, ঠিক যেন ডানা কাটা পড়ি। কিন্তু কি হবে এত সুন্দর হয়ে যদি আমাকেও কেউ রূপে পিছে ফেলে দেয়? আমি তো খুবই হতাশ। আমার বাড়ির কাজের মহিলা শেফালি, তার মেয়ে পুলি এত সুন্দর হয় কিভাবে? বড় ম্যাডাম, বলছিলাম কি, আমার শরীরটা অনেক খারাপ, আমাকে আমার বেতনটা দিয়ে দিন না। আমার যে চিকিৎসা করাতে হবে, আমি ছাড়া আমার মেয়ে পুলির তো এই পৃথিবীতে কেউ নেই। আপনি আমাকে সাহায্য করুন, আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটার কি হবে? কয়দিন কাজ করেছো হে? এ তো কাজে ফাঁকি দিলে হয়? শরীর তো তোমার অসুস্থ, একটাও কাজ ঠিক মতো করতে পারো না। কতদিন বলেছি তোমার মেয়ে পুলিকেও আনো কাজে, কিন্তু তুমি তো বড়লোক বাবার বেটি, তুমি তো তোমার মেয়েকে আমার বাড়িতে কাজ করাবে না, তাই নিজে কাজ করবে। কিন্তু তোমার কাজ আমার একদম পছন্দ হয় না, তুমি কোনো বেতন টেতন পাবে না, যাও। বড় ম্যাডাম, আমার মা অনেক অসুস্থ, দোহাই লাগে আপনি আমার মায়ের কাজের বেতনটা দিয়ে দিন, তাহলে আমি আমার মাকে একটু চিকিৎসা করাতে পারবো। আপনি দয়া করুন, আপনি দয়া না করলে আমাদের কি হবে? আরে এই পুলি, কি বলছিস? হ্যাঁ, তোর মাকে তো আমি আগেই বলেছিলাম তোর মা আমার বাড়িতে কাজ করলে আমি সেই কাজের বেতন টেতন দিব না, তোকে কাজ করতে হবে। কিন্তু তুই তো একদিনও আমার বাড়িতে কাজ করিসনি, তাহলে কেন মাইনে দেব বল? তোর মা এমনিতে যদি প্রীতি প্রীতি কাজ করে, সেখানে তো আমার কিছু বলার নেই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুই এখান থেকে বিদেয় হ। ম্যাডাম, আপনি এটাই তো চান আমি আপনার বাড়িতে কাজ করি? আমি আপনার বাড়ির সব কাজ করব, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু দোহাই লাগে বেতনটা দিয়ে দিন। আমার মা যে বড্ড অসহায় অবস্থায় আছে, দোহাই লাগে। এখন তো এসব বললে হবে না পুলি, তোরা মূর্খ মানুষ, এই জন্য তোদের সাথে কথা বলতে আমার এত ঝামেলা লাগে। সময় কখনো কারোর জন্য বসে থাকে না, তাই সময়ের কাজ সময়েতেই করতে হয়। আমি যখন বলেছিলাম তোর মাকে আপনার মেয়ে পুলিকে কাজে পাঠান, তোর মা বলেছিল না না না, আমি বেঁচে থাকতে আমার মেয়ে পুলিকে কাজ করাবো না, আমি কষ্ট করছি আমিই করব। তাহলে দে না তোর মাকে কষ্ট করতে, আমার সময় নষ্ট করছিস এতক্ষণ ধরে, এটার জন্য কিন্তু আমি তোকে অনেক শাস্তি দিতে পারি। সর আমার সামনে থেকে, আমি মার্কেটে যাব। কিছুদিন যেতে না যেতেই বিনা চিকিৎসায় পুলির মা মারা যায়, এতে পুলি অনেক কষ্ট পায়। কিসের জন্য এসেছেন এখানে? আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা দেখার জন্য? আপনার বড় বোনের জন্য আমার মাটা আমাকে ছেড়ে চলে গেল, আর এখন আপনি কি করতে এসেছেন বলুন আমাকে? কেন আপনারা আমার জীবনে এরকম অভিশাপ হয়ে নামছেন? পলি, তুই আমাকে এই কথাগুলো কি করে বলছিস? তুই কি আমাকে এরকম ভাবিস? আমি বিশ্বাস কর, জানতাম না তোর সাথে এত অন্যায় হচ্ছে। আমি যদি জানতাম আমি ঠিকই কিছু একটা ব্যবস্থা করতাম, কিন্তু আমি আজ কি জানলাম তোর মা আর এই পৃথিবীতে নেই, আর বড় আপা নাকি তোকে বেতনও দেয়নি, সেই জন্য তোর মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে। ফুলি, তুই তো আমাকে ছোটবেলা থেকে চিনিস, তুই কি মনে করেছিস আমি বড় আপার মতো অহংকারী? তুই যদি আমাকে বিশ্বাস করিস, আমার সাথে আমাদের বাড়িতে চল, আমি তোকে টাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। আমাদের বাড়িতেই তুই কাজ করবি, ওখানেই থাকবি। এখানে তুই একলা একটা মেয়ে মানুষ থাকলে গ্রামের বিভিন্ন মানুষ বিভিন্ন অপবাদ দিবে, ও কথা কু কথা বলবে। তুই আমার সাথে আমাদের বাড়িতে চল। জানিসই তো মা বাবা মারা যাবার পর বড় আপু একটু কেমন জানি হয়ে গেছে, সে এতটাই পাথর হয়ে গেছে, এতটাই পাষণ্ড হয়ে গেছে, কি করে না করে বুঝে না। এরপর জাহ্নবী তার সাথে করে পুলিকে নিয়ে যেতে থাকে তাদের বাড়িতে। জাহ্নবী ছিল অনেক দয়ালু প্রকৃতির, তার বিপরীতে ছিল তার বোন পারুল। আরে এই জাহ্নবী, তুই এই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছিস কেন? একে তুই আমাদের বাড়িতে কেন এনেছিস? কি সমস্যা তোর? হ্যাঁ শোনো বড় আপু, তুমি আমার বড় বোন, বড় বোনের মতো থাকো, এত অহংকার করো না, অহংকার পতনের মূল। তুমি যদি বড় বোনের জায়গাটা ধরে না রাখতে পারো, তাহলে আমাকেও আমার রূপ দেখাতে হবে। আমাকে বাধ্য করো না আমার রূপ দেখাতে।
তুমি যে রক্তে মাংসের মানুষ, আমিও সেই রক্তেরই মানুষ। সেই জন্য তোমার শরীরে যা বইছে আমার শরীরেও তাই বইছে। তোমার রক্ত যদি এই কথা বলে, আমার রক্তও কিন্তু এরকম আরো অনেক কথাই বলতে পারে। ও আমার ছোটবেলার সখী, ও আজ বিপদে পড়েছে, ওর পাশে আমার দাঁড়ানো উচিত। তাই ও আজ থেকে আমাদের বাড়িতে আমার সাথে থাকবে। ও শুধুমাত্র আমার কাজ করবে, তোমার কোনো কাজ করবে না। ও হেতু এখানে তুমি ঝামেলা করবে না, আর ওকে তোমার কোনো কাজের জন্য ফরমাইশ দিবে না। ও শুধুমাত্র আমার কাজগুলো করবে, মনে থাকে যেন। এই বুড়ি, আমার রাস্তা আটকিয়ে দাঁড়িয়েছে কেন? সামনে থেকে সরো বলছি। ও মা পারুল, শুনেছি তোমার নাকি অনেক টাকা আছে। দোহাই লাগে, আমার নাতিটা অনেক অসুস্থ, আমাকে একটু সাহায্য করো না মা। তোমার প্রতি আল্লাহ অনেক খুশি হবে। টাকা কি তোমার বাবা অথবা তোমার নাতি আমার কাছে রোজগার করে রেখে এসেছিল নাকি? কি সব ফালতু কথা বলছো? আমি কেন তোমাকে সাহায্য করব? তুমি আমার কে হও? তুমি তো আমার কেউ নও। তাহলে রাস্তা ছাড়ো, এরকম পাজিলের মতো আমার রাস্তা আটকিয়ে বসে থেকো না। আরে কালামণি, আজকেই তো আসলে আর আজকেই চলে যাবা? যদি মা বাবা বেঁচে থাকতো যেতে পারতা নাকি? হয়তো তোমাকে রেখেই দিত, আজ তো যাওয়ার জন্য দিতই না। আরে এই পারুল মা, এই এত সুন্দর মেয়েটা কে রে? কি সুন্দর গায়ের রং, কি সুন্দর মায়াবী মুখ, একদম মুগ্ধ হয়ে যাবে যেই একবার তাকাবে। ও মেয়ে, তোমার নাম কি গো? তুমি কোথায় থাকো? আমি ছোট ম্যাডামের সাথে থাকি। ছোট ম্যাডামের যত কাজ আছে সবকিছু করে দিই। আমার ভারী ঘর বলতে আছে একটা ছোট্ট কুড়ের ঘর, আর এই দুকুলে আমার কেউই নেই। আরে এই পারুল, সব সময় তো তোর প্রশংসাই করতাম, তোর থেকে সুন্দর আর এই গ্রামে কেউই নেই ভাবতাম। কিন্তু আজকে আমাকে বলতেই হচ্ছে, এই মেয়ে তো তোর থেকেও আরো 4 গুণ বেশি সুন্দরী রে। এত সুন্দর মেয়ে এই গ্রামে? ও মা, কি সুন্দর! বুঝেছি কালামণি, তোমার আমার প্রতি ভালোবাসা কমে গেছে, তাই তোমার চোখে এই কাজের মেয়ে পুলিকে এত সুন্দর লাগছে, আর আমাকে সুন্দর লাগছে না। ঠিক আছে ঠিক আছে, বড় আপু, সব সময় এমন উল্টাপাল্টা কথা বলবা না। যে সুন্দর তাকে তো মানুষ সুন্দরই বলবে, এতে তো হিংসা করার কিছুই নেই। মানুষ মাত্র সুন্দর হবে, কুৎসিত হবে, এটাই তো পৃথিবীর নিয়ম। কিন্তু সবাই সবার জায়গা থেকে অনেক সুন্দর। একের পর এক আমাকে রেখে সবাই এখন পুলির রূপের প্রশংসা করে, এটা মোটেও আমার ভালো লাগে না। পুলি এত সুন্দরী হয় কিভাবে? আমি এটা মোটেও সহ্য করব না। আমি এমন একটা কাজ করব, পুলির রূপের প্রশংসা যেমন করে মানুষে, তেমনি পুলির মুখে মানুষে তুতু দিবে। পুলি, আমার না তোর সাহায্যের অনেক দরকার ছিল। আমি একটা সমস্যায় পড়ে গিয়েছি। আমাদের বাড়ির ওই যে পুরনো চিলেকোঠার ঘরটা আছে না, ওখানে আমার কিছু কাজ ছিল, কিন্তু তোর ছোট মাল কিন্তু বলেছে আমার কোনো কাজ না করতে। তুই কি আর আমাকে সাহায্য করবি? আমি তো অনেক বিপদে পড়েছিলাম রে। কি বলেন ম্যাডাম, আপনি বিপদে পড়েছেন আর আমি আপনাকে সাহায্য করব না? ছোট ম্যাডাম জানতেও পারবে না, আমি আপনাকে ঠিক সাহায্য করে দিব। আপনি বলুন আমাকে কোথায় কখন থাকতে হবে? তোর ছোট ম্যাডাম তো রাতের 8টা-9টার পরই ঘুমিয়ে যায়। ও ঘুমানোর পরে তুই আমার কাছে আসিস, তখন কাজটা করতে হবে, বুঝলি? এভাবে মিথ্যে কথা বলে পুলিকে পারুল নিয়ে যায় তাদের চিলেকোঠার রুমে, আর সেখানে নিয়ে গিয়ে পুলিকে সে তাদের রুমে বন্ধ করে চলে আসে। বড় ম্যাডাম, এটা আমার সাথে করবেন না। আমি এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। আপনি এভাবে আমার জীবনটা নষ্ট করবেন না। আমাকে এখান থেকে মুক্তি দিন, দোহাই লাগে দরজাটা খুলুন বড় ম্যাডাম। আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, এই প্রতিদান দিলেন। বড় ম্যাডাম, আপনার জীবনও ভালো হবে না। আমি অভিশাপ দিলাম, আপনি কোনো না কোনো একদিন আমার থেকেও খারাপ অবস্থায় পড়বেন। পলি, এবার সারা জীবনের মতো তোর জীবনটাকে উপভোগ করতে থাক। খুব প্রশংসা পেয়েছিস সুন্দরীর, এবার সুন্দরীর খেতাব শুধুমাত্র আমিই পাবো। বড় আপু, পুলি কোথায়? পুলি তো রুমে নেই। তুমি পুলির সাথে ঠিক কি করেছো? সত্যি করে বলো আমাকে। আরে কি বলছিস? এত সকাল সকাল পুলি কোথায় যাবে? আমি তো পুলির সাথে কিছু করিনি, আর পুলির সাথে তো আমার কোনো কথাও হয় না, তুই তো দেখিসই।
পুলিও তো আমার সাথে কোনো কথা বলে না। হতে পারে ওই দিন যে বলেছিল পুলি একটা ছেলেকে পছন্দ করে, তার সাথে হয়তো ভেগে গিয়েছে। বুঝতে পেরেছিস? পুলি আমাকে না বলে চলে গেল। আমি তো বলেছিলাম কালামণিকে বলে ওদের বিয়ে করিয়ে দিব, তাহলে এমন কেন করলো পুলি? পুলির কি আমার উপর কোনো বিশ্বাস ছিল না? পুলির এই ব্যবহারে আমি অনেকটাই কষ্ট পেলাম। শুধু শুধু তোমাকে ভুল বুঝলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। না কালামণি, আমি তোমার এই কাজটা মোটেও পছন্দ করলাম না। তুমি আমাকে না জিজ্ঞেস করে আমার বিয়ে কি করে ঠিক করে পেলো, তাও আবার তাদের সাথে কথা দিয়ে দিয়েছো। আমি এই বিয়েতে রাজি নই। আমি তোমার পছন্দে মোটেও বিয়ে করব না, আমি নিজের পছন্দে বিয়ে করব। আমার বাবা মা নেই দেখে তুমি এমন করছো আমার সাথে। পারুল মা, তুই আমাকে ভুল বুঝছিস। ছেলেটা একদম ভালো, সোনার টুকরা ছেলে। এমন ছেলে এই যুগে এসে পাওয়া বড্ড দায়। তাই আমি কিছু না ভেবেই ঠিক করে নিয়েছি, আর এটা তো আমার কর্তব্য। তোর বাবা মা নেই দেখেই তো আমার উপর দায়িত্ব পড়লো, তাই তো আমি ঠিক করেছি। এখন তুই যদি রাজি না হোস, আমার যে মান সম্মান থাকবে না। আমি যে তাদেরকে কথা দিয়ে দিয়েছি। জাহ্নবী মা, আমি তো পারুলকে অনেক বুঝালাম, ও তো কিছুতেই এই বিয়ে করবে না, ও নিজের পছন্দে বিয়ে করবে। কিন্তু বিশ্বাস কর, ছেলেটা অনেক ভালো। তুই কর না বিয়েটা, আমাকে বাঁচা মা, নয়তো আমার যে মান সম্মান মাটিতে মিশে যাবে। আমি ওদেরকে কথা দিয়ে দিয়েছি। কালামণি, তুমি আমাকে এমন উনয় বিনয় কেন করছো? আমি তো জানি তুমি কখনো আমাদের জন্য খারাপ কিছু করবে না। তোমাকে আমরা আমাদের মায়ের জায়গায় স্থান দিয়েছি। আমাদের মা বাবা কেউ নেই, তুমি ছাড়া আমাদের কে আছে বলো? তুমি যখন চাও এই বিয়েটা আমার সাথে হোক, তখন আমি রাজি। তুমি বিয়ের তোড়জোড় শুরু করো। এরপর জাহ্নবীর কালামণি ঠিক করা ছেলেটির সাথে জাহ্নবীর ধুমধাম করে বিয়ে হয়ে যায়। জাহ্নবী শ্বশুর বাড়ি ছিল অনেক বড় লোক, আর তারা অনেক ভালো ছিল। সেখানে জাহ্নবী রানীর মতো রাজত্ব করতে লাগলো এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। অন্যদিকে পুলি অনেকদিন ধরে চিলেকোঠার ঘরে বন্দি থাকে, যেখানে সে খাবার দাবার কিচ্ছু পেত না। সেখানেই সে মারা যায়। এভাবে আরো কয়েক বছর কেটে যায়। সময় যেতে যেতে এক সময় পারুলের জীবনে দুর্বিশ্ব নেমে আসে। পারুলের সব সম্পত্তি ধ্বংস হয়ে যায়, আর সে একটি গ্রামের ছোট কুটিরে থাকতে থাকে। সেখানে দেখা যায় পারুল অনেক অসুস্থ। পারুলের প্রতিটা মুহূর্ত ছিল অনেক যন্ত্রণাদায়ক। এই যেন বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ প্রতি মুহূর্তেই গ্রহণ করার মতো। এভাবেই পারুলের জীবন দুঃখে কষ্টে কাটতে লাগলো। কি ছিলাম আমি, আর কি হলাম! সব আমার পাপের ফল, অহংকারের ফল। এই সব কিছুর জন্য আমি কাউকে দায়ী করি না। আজ আমার এই অবস্থা। প্রতিটা মুহূর্তে যন্ত্রণায় ছটফট করছি, অথচ পাশে কেউ নেই আমার। কেনই বা থাকবে? এই সব কিছুই তো আমার কর্মের ফল। সময় থাকতে আমার বোঝা উচিত ছিল কোনটা ঠিক কোনটা ভুল। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা কখনো এরকম অন্ধকারে ডুবে যাবেন না। সব সময় আপনারা সবার সাথে ভালো ব্যবহার করবেন। হিংসে রাগ মানুষকে ধ্বংস করে। আপনারা কেউ কখনো হিংসে করবেন না, রাগের মাথায় কিচ্ছু করবেন না, কখনো অহংকার করবেন না। দেখেন কি দুর্ভাগ্য আমার, আমি মুখ ফুটে কথাও বলতে পারি না। এতটুকু শক্তিও পর্যন্ত আমার নেই। সব কথা নিজের মনের সাথে মনে মনে বলতে হয়। এই পরিণতি যেন কারো না হয়, আমার মতো কর্ম যেন কেউ না করে। এভাবেই অহংকারী পারুল প্রতিটা মুহূর্তে কখন মৃত্যু হবে সেই অপেক্ষায় বসে থাকতে লাগে। আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের গল্পে।